আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিয়ের গল্প পার্ট 2-তে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার হাজব্যান্ড আমার ছবি দেখেছিলেন অক্টোবরের 26 তারিখে এবং তিনি আমার সাথে ফোন করেছিলেন আমাকে অক্টোবরের 27 তারিখে এবং আমাদের বিয়ে হয়েছিল নভেম্বরের 19 তারিখে। তো খুবই শর্ট একটা টাইম, 22 দিনের মতো, একটা খুবই শর্ট একটা টাইম। তো আমাকে দেখার পরে তিনি বাসায় গিয়ে মোটামুটি তার প্যারেন্টসকে বলেছেন যে আমার আম্মুকে ফোন দিয়ে যেন বিয়ের কথা আগান। তো আমার ইনলসরা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলেন যে এত অল্প সময়ে বিয়ের একটা ডিসিশন, স্বাভাবিক যে কেউ থাকলে এরকম চিন্তাভাবনাই করতো। তো তারা আমার কে ফোন দিয়ে সব কিছু বললেন যে ও একটা মেয়ে পছন্দ করছে এবং বেশ তাড়াহুড়া করছে, তো তুমি ওকে একটু বুঝাও যে আর একটু সময় নিয়ে দেখতে। তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছেন যে এই সমস্ত আমার ইনলসরা তাকে যা বলেছেন সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। তো তার সাথে এই ধরনের কথা হয়েছে এবং ওই সময় গাড়িতে নাকি আমার সেই ফ্রেন্ড এবং তার ছোট ভাইও ছিল। তো যাই হোক, রাতের বেলা আমার সেই ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে যে তোর মেইন ভিলেন হচ্ছে তোর যা। এতদিনে আমি বুঝলাম তোর শ্বশুর শাশুড়ির কোনো সমস্যা নেই, কিন্তু তোর যা হচ্ছে এই বিয়েতে ভেটো দিচ্ছে এবং সে চাচ্ছে না যে এই বিয়েটা তাড়াতাড়ি হোক, সে আর কি পিছানোর চেষ্টা করছে। তো অবভিয়াসলি আমি এই জিনিসগুলো শুনে একটু আপসেট তো হয়েই যাব, কারণ ততদিনে আমারও তাকে পছন্দ হয়ে গেছে। এবং যাই হোক, তারপরে যখন আমার বর আমাকে রাতে ফোন দিলেন, আমি তো তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারি না যে তোমার ভাবি কি এই বিয়েতে রাজি না বা কিছু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসায় কি সবাই এই বিয়েতে রাজি বা সবাইকে পজিটিভ। তখন তিনি দেখলাম যে বেশ চিল মুডে আছে এবং সে বললেন যে আমার প্যারেন্টস একটু ভয় পাচ্ছে যে এত তাড়াতাড়ি ডিসিশন নিচ্ছি। দেন আমার ভাবি আমাকে ফোন দিয়েছিল, তো ভাবিকে দিয়ে ফোন দিয়েছিল। তারপরে ভাবিকে আমি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছি, ভাবি আবার সুন্দর করে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিবে। এই তো ফাইন, আর তো কোনো কিছুই না। তো আমি মনে মনে ভাবলাম যে বাসায় যদি এই বিষয় নিয়ে কোনো টেনশন চলতো তাহলে তো তার মুড অফ থাকতো, বাট সে তো বেশ চিল মুডে আছে। তো তখন থেকেই না আমার মাথার মধ্যে ক্লিক করছে যে আসলেই কি ও সঠিক ইনফরমেশন দিচ্ছে কি দিচ্ছে না, বা এই নিয়ে না আমি আমার হাজব্যান্ডের সাথে কোনো কথাও বলিনি। তো যাই হোক, আমার ইনলসদের থেকে ফোন আসলো আম্মুর কাছে এবং তারা এনগেজমেন্টের ডেট ফিক্স করে দিলেন এবং তারা বললেন যে এনগেজমেন্ট ডেট দিনই আমরা বিয়ের ডেটও আমরা পাকা করে ফেলবো। এর মধ্যে আমরা একদিন বাইরে গিয়েছিলাম ওই যে এনগেজমেন্ট রিং কেনার জন্য, এবং রিং কেনার সময় সে কী করতে কীর্তিকলাপ করেছে ওটা তো আমি আগের ভিডিওতেই বলেছি। তো যাই হোক, এনগেজমেন্টের দিন আসলো। এর মাঝখানে আমার হাজব্যান্ডের সাথে আমার ইনলসরা আবার কাবিনের বিষয়ে কথা বলেছে। তো আমার হাজব্যান্ড আমার কনসার্ন নিয়েছে যে আমাদের কোনো কিছু আছে নাকি কাবিন সম্পর্কে। দেন আমি বলে দিয়েছিলাম যে না, আমাদের তরফ থেকে কাবিন নিয়ে কোনো ঝামেলা নেই, আপনারা যেটা ডিসাইড করবেন সেটাই। তারপরে এই বিষয় নিয়ে কিন্তু ওদের সাথেও কথা হয়েছে যে কাবিন ফ্যামিলি থেকে যেটা বলবে সেটাই, এর বাইরে আমি কাবিন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয় নিয়ে অনেক বিয়ে নষ্ট হয়। তো ফ্যামিলি যেটা বলবে সেটাই। তা আমাদের তো কোনো আপত্তি নেই, আমি মেয়ে, আমি পাত্রী, আমার কোনো সমস্যা নেই, আমার মায়ের কোনো সমস্যা নেই, বাট ওদের সমস্যা। তো যাই হোক, এনগেজমেন্টের দিনের কথা বলি। তো তাদের আসার কথা ছিল জুম্মার আগে। তো এখানে এসে হালকা নাস্তা পানি করে দেন তারা নামাজ পড়ে দেন এসে লাঞ্চ করবে, এরকম একটা প্রিপারেশনস ছিল আমাদের। তো তাদের আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল এবং তারা জুম্মা পরেই এসেছিলেন। তো এটা নিয়েও এখন আমার জায়ের বিরুদ্ধে আমাকে বলছে যে তোর জায়ের কারণে দেরি হচ্ছে, কারণ তিনি উত্তরা থেকে দেরি করে আসছে, এই জন্য তোর শ্বশুর শাশুড়ি ঠিক মতো ঠিক টাইমে রওনা দিতে পারেনি। এই সেই হাবর জবর আরও অনেক কথা যেগুলো আমি এখন এখানে বলতে চাই না। মোট কথা আমাকে আমার জায়ের বিরুদ্ধে অনেক কিছু বলেছে। এরপরে দফায় দফায় আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে এখনও আসে না কেন, এই না কেন, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে কি না আমার সামনেই। এখন আমি তো ভাই টেনশনের মধ্যে বসে আছি যে কি সমস্যা, বিয়ে না হওয়া পর্যন্ত যে কী পরিমাণে টেনশন থাকে এটা আসলে যে ওই জায়গায় থাকে সেই বুঝতে পারে। তো আমার বর আবার তার বাসায় ফোন দিয়ে বলছে যে কী ব্যাপার, তোমরা এখনও কেন যাওনি, এই সেই একটা টোটাল মেস, সাফ কথা আর কি। যাই হোক, তারপরে জুমার পরে তারা এলেন,
আসার পরে মানে যখন আমাকে নিয়ে গেল তাদের সামনে, আমার শাশুড়ি আমাকে দেখে জড়ায় ধরে কান্নাকাটি করতে করতে আমার হাতে আংটি পরিয়ে দিয়েছে। এদিকে আমার ভাই নিচে গিয়েছিল গেস্টদের গাড়ি হচ্ছে গ্যারেজে রাখার জন্য। তো আমার ভাই এসে দেখে আমাকে আংটি পরানো শেষ, বাট সে অনেক আপসেট হয়ে গেছে। যে ভাইয়া বললো যে আমি একটু নিচে গেলাম, আমার জন্য কেউ অপেক্ষা করলো না, ওকে আংটি পরাই দিল, ওর এনগেজমেন্ট হয়ে গেল। তো এই কষ্টটা আমার ভাই এখনও বলে সবসময়। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমাকে আংটি পরায় দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সবাই আমার আম্মুর রুমে রেস্ট ছিল, আর আমি ছিলাম আমার ভাইয়ের রুমে। তো সেখানে আমার যা কিন্তু যথেষ্ট মানে ভদ্র একজন মহিলা, শিক্ষিত একজন মহিলা, সে জানে কোন জায়গায় কীভাবে কথা বলতে হয় এবং কোন বিষয়ে কী কথা বলতে হয়, মানে সে খুব সুন্দরভাবে জানে। তো দেখা যায় যে মুরব্বীরা অনেক সময় অনেক বিষয় নিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। তো আমার যা সেখান যে মানে বিষয়গুলো সে সুন্দরভাবে হ্যান্ডেল করছিল। তারপরে ওরা হচ্ছে আড়ি পেতে সব শুনছে যে কী কথা হচ্ছে না হচ্ছে। এরপরে এসে আমাকে আমার জায়ের বিরুদ্ধে আরও কথা বলছে। এর মধ্যে তো বলতে ভুলেই গেলাম, তো আমার এনগেজমেন্টের আগের দিন ওরা চলে আসছে আমার বাসায়, এসে আমার আম্মুকে বলছে যে আন্টি আমরা কিন্তু কাবিন 10 লাখ টাকা বলবো। পরে আমার আম্মু বলছে যে না, এই 10 লাখ টাকা কীভাবে বলে এত টাকা, আর যেখানে আমরা বলেই দিয়েছি যে কাবিন নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, তারা যেটা ঠিক করবে সেটাই। দেন আমি বললাম যে কাবিন নিয়ে একটা কথাও হবে না, কারণ আমি ওই চিন্তা করে যাচ্ছি না যে আমি বিয়ের পরে একটা সময় আর সংসার করব না, তারপরে 10 লাখ টাকা নিয়ে আমি খাবো, ওই চিন্তা করে আমি যাচ্ছি না। আমি চিন্তা করছি আমি সারা জীবন তার সাথে সংসার করব, আর ওই 10 লাখ টাকা আমি কয়দিন খাবো। তো এই ধরনের কথা বলবি না, এবং কাবিন নিয়ে একটা কথাও যেন না হয়। কিন্তু এই যেই লাউ সেই কদু, আমার এনগেজমেন্টের দিনও এটা নিয়ে বহুত ঝামেলা হয়েছে। এবং আমি তো আসলে ওই জায়গায় ছিলাম না, এই জন্য আমি তো কিছু জানিও না। ও এসে আড়ি পেতে শুনে কী আমাকে বলছে, আমিও এদিকে টেনশন করছি। দেন আমার হাজব্যান্ডের বিরুদ্ধে বলছে যে সে কেন এলো না, সে যদি আসতো তাহলে আর এই ধরনের ঝামেলা হতো না, এত ঝামেলা হতো না, এই সেই। দেন আমি না ভীষণ আপসেট হয়ে গেলাম। তো আমার ইনলসরা যখন চলে গেলেন, তারপরে ও আমাকে না কী সব বলছিল, আমার এখন সঠিক মনেও নেই, কিন্তু বেশ নেগেটিভ কিছুই বলছিল। দেন আমি ভাবলাম যে বিয়েই করব না, কারণ এই বিয়েতে এত প্রবলেম হওয়ার কথা না, তারপরেও এত কথা কিভাবে হচ্ছে, আমি তাহলে বিয়েই আর করব না। আমি একদম ডিটারমাইন্ড ছিলাম, একদম চুট করে রেগে গিয়েছিলাম যে বিয়ে করব না। তারপরে ওদের সাথে আমার একটু কথা কাটাকাটি হলো, যে ওদের উপর আমি রাগারাগি করছিলাম। এরপরে ওরাও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আমাকে ফোন দিলেন, এবং সে আমাকে কনগ্রাচুলেট করছেন আমার এনগেজমেন্টের জন্য, এবং তার কথা একটুকু বোঝাই যাচ্ছে না যে এত কিছু হয়ে গেছে। তার মানে হলো যে কোনো কিছুই হয়নি, ওরা আড়ি পেতে পেতে কী শুনেছে, এসব মিথ্যা কথা আমার কাছে এসে বলেছে, এবং আমি ওগুলোকেই মনে করেছি যে আসলেই বোধহয় এত কথা হয়েছে। তো আমার আম্মু আমাকে অনেকবার বোঝাচ্ছে যে এখানে রিয়্যাক্ট করার মতো তো কোনো কথাই হয়নি, কিন্তু ওরা আমাকে এমনভাবে বলেছে বিষয়গুলো যে যার জন্য আমার কাছে মনে হয়েছে আমার আম্মু বোধহয় আমার কাছে কিছু লুকাচ্ছে যেন আমার বিয়েটা হয়ে যায়। তো আমার কথা ছিল যে এত কথার মধ্যে লুকানোর তো কোনো কিছু দরকার নেই, বা আমি এত অ্যাডজাস্টমেন্ট করে বা এত কথার মধ্যে আমি আসলে বিয়ে করতে চাই না, আমার বিষয়টা ছিল এরকম। কিন্তু আম্মু যে আমাকে জেনুইনলি সব কিছু বলেছে এটা আমি আর বুঝিনি, আমি তো ওদের কথাই বিশ্বাস করছিলাম যে ওরা যেটা বলছিল। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে ফোন দেওয়ার পর সব তো ক্লিয়ার হলো। তো আমাকে যেদিন আংটি পরিয়ে গেল তার 2 দিন পর আমার আম্মু গিয়েছিল তাদের বাসায় আমার হাজব্যান্ডকে আংটি পরাতে। তো আমার আম্মু, ভাইয়া, আমার একজন চাচা আর ওরা, তো সকাল থেকে ওরা একবারও জানায়নি যে ওরা যাবে না। একদম লাস্টে যখন রওনা দিবে, তো সেই সময় তারা বলছে যে আমরা যাব না। ওই সময় আমার আম্মু বলছে যে কেন যাবা না, এটা আবার কোন ধরনের কথা, তুমি আমাকে আগে বলতা, তুমি এই সময় কেন বলছো তুমি যাবা না, আর আমি তো ওদের বাসাও চিনি না, তোমাদের আশাতেই তো আমি বসেছিলাম। আর আমার চাচা সেই বিকেল 4টার সময় থেকে এসে বসে আছে। তারপরে আমি এগুলো শুনে আমার বরকে ফোন দিয়ে বললাম যে ওরা না এই কাজ করছে। তখন আমার বর বলল যে করুক, এত টেনশন করতে হবে না, জুয়েল স্ট্যান্ড বাই আছে, আমি জুয়েলকে পাঠিয়ে দিচ্ছি, জুয়েল চেয়ে নিয়ে আসবে সবাইকে। তারপরে জুয়েল রওনাও দিয়েছিল। এর মধ্যে আবার সে ফোন দিয়ে বলছে যে ঠিক আছে আমরা আসছি। তো তারা রাত 8টার সময় আসলো, এবং আম্মুদের যেতে যেতে অনেক সময় হয়ে গেল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ওই দিন খুব ভালো মতোই সব কিছু হয়ে গিয়েছিল, আর কোনো বিরক্ত করতে পারেনি বা নতুন কোনো চাল ওরা চালতে পারেনি।
যেহেতু আমাদের অফিসিয়ালি আমরা এখন এনগেজ, তো এখন আমাদের বিয়ের সব মানে ডেটও খুব কাছাকাছি, তো আমরা বিয়ের শপিং শুরু করে দিলাম। তো আমি গিয়েছিলাম মনোরেখাতে, আমরা সবাই মিলে, আমার হাজব্যান্ড সহ। তো সেখানে আমি একটা শাড়ি যখন আমি গায়ে নিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ডের ওটা ভীষণ পছন্দ হয়েছে এবং তিনি বললেন যে তোমাকে আমি এটাই কিনে দেবো। তারপর ওখান থেকে আমার শাশুড়ি, আমার যা, আমার আম্মু সবার জন্য শাড়ি কেনা হয়েছে এবং ওকেও একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে। তো কাকতালীয়ভাবে ওর শাড়ির দামটা ছিল সবচেয়ে বেশি এবং আমার শাড়ির দামটা ছিল সবচেয়ে কম। ওর শাড়িটা নিয়েছিল 14,000 এবং আমার বিয়ের বেনারসিটা নিয়েছিল 9,000 সামথিং। তো এটা নিয়ে এখন ও আমার মনের মধ্যে একটা মানে প্যাচ লাগানোর ট্রাই করেছে। সেটা হলো বারবার সে আমাকে বলছে যে ভাইয়া এটা কি করলো, সে আমাকে সবচেয়ে দামি শাড়িটা কেন দিল, তুই বউ তোরটা হবে সবচেয়ে দামি, আমারটা কেন দামি হলো, মানে এরকম কথাবার্তা বলছে। আমার তো মাথার মধ্যে তখন এইসব কোনো কিছুই নেই। যাই হোক, গেল এটা। এরপর সে তার সার্কেলের মধ্যে গিয়ে বলছে যে আমি নাকি বলছি যে আমি বউ, অথচ আমাকে কম দামি শাড়ি দেওয়া হয়েছে এবং ওকে বেশি দামি শাড়ি দেওয়া হয়েছে। যখন আমি আমার হাজব্যান্ডের সাথে এগুলো ডিসকাস করলাম, তখন তিনি বললেন যে এই কথাটা তো ও বললো, এবং লাকিলি ও যখন আমাকে মার্কেটে এই কথাগুলো বলছিল না, তখন আমার হাজব্যান্ড কথাগুলো শুনে ফেলেছিল। তো লাকিলি মানে এদিক দিয়ে দেখেন আল্লাহ আমাকে কীভাবে বাঁচায়। তারপরে আমার হাজব্যান্ড বলল যে কথাটা তো ও বলেছে, কথা তো তুমি বলো না, আমি তো নিজে কানে শুনেছি। যাই হোক, তারপর আস্তে ধীরে আমরা সবাই বুঝতে পারছি যে ওর আসল মোটিভ কী। তারপরে এনগেজমেন্টের পরে আমার হাজব্যান্ড প্রথম আমাদের বাসায় এলো এবং ওদের সম্পর্কে তখন আমরা খুব ডিটেইল ডিসকাস করা শুরু করলাম। এর মধ্যে সে কী করেছে, আমাদের ড্রাইভারকে কনভিন্স করে তার থেকে 17,000 টাকা সে নিয়েছে, ধার হিসেবে চেয়েছে, এবং কারণ দেখিয়েছে যে আমার হলুদের রান্নাবান্না করা লাগবে। এখন পর্যন্ত আমার আম্মু তাকে টাকা দেয়নি, অথচ আমার আম্মুর কাছ থেকে তার টাকা নেওয়া অলরেডি শেষ। মানে কি যে একটা বাজে এবং বিচ্ছিরি একটা অবস্থা ছিল, কি আর বলবো। যাই হোক, বিয়ের দিনে তো আমি বললামই, বিয়ের দিনে আমার শ্বশুরকে আলাদা করে ডেকে এসব কথা বললো। এবং কেন বলেছে জানেন, কারণটা হলো যে আমার মামা শ্বশুর বলেছে আম্মুকে ডেকে যে বিয়ের দিন আমরা মেয়ে নিয়ে যাব, কিন্তু আমার আম্মু বলেছে যে না, আমার আত্মীয় স্বজন আছে আর এখানে এই বিয়েটা মানে আমার আত্মীয় স্বজন কেউই আসতে পারেনি, তো আমি আমার মেয়েকে সুন্দর করে উঠিয়ে দিব। তো আমার মামা শ্বশুর মানে কনভিন্স হচ্ছিলেন না। তো আমার হাজব্যান্ডকে যখন আম্মু কথাটা বললেন, তখন তিনি বললেন যে আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি আপনার মেয়েকে সুন্দরভাবে উঠিয়ে দিন। তো আমার হাজব্যান্ড এতে রাজি হয়েছে জন্যই আমার শ্বশুরকে সে বললো যে আমার হাজব্যান্ড এখনই আমাদের কথা উঠা বসা শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপরে বিয়ের দিন আমার শাশুড়ি আমাকে আমার রুমে এসেই আমাকে হাতে চুড়ি পরিয়ে দিলেন। তো কেন আমাকে চুড়ি পরিয়ে দিলেন এটা নিয়েও সে বিশাল একটা হাঙ্গামা করলো। যাই হোক, তারপরে এর মধ্যে আমাদের বিয়ে আলহামদুলিল্লাহ সম্পন্ন হলো এবং বিয়ে হওয়ার পরপরই সবাই নিচে চলে গেলেন খাবার খেতে এবং আমরাও নিচে গিয়েছিলাম। একজন জামাইয়ের টেবিলে কোনো কাদিম করার জন্য কেউ ছিল না, কিচ্ছু ছিল না, মানে কোনো ডিসেন্ট ওয়েতে তাকে সার্ভ করা হয়নি। আমার হাজব্যান্ড ভালো ভদ্রর জন্য তিনি এটা নিয়ে কোনো ইস্যু করেননি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাওয়ার পরে ও কী করলো, আর নিচে নামছে না। আমার বিদায়ের সময় আমি ওকে অনেক খুঁজলাম, বাট ও নিচে নামলো না। পরে ওর ভাইকে দিয়ে খবর পাঠালো তার নাকি নাক দিয়ে রক্ত বের হচ্ছে, সে একদম অজ্ঞান হয়ে গেছে। এরপরে আমি আমার ড্রাইভারকে উপরে পাঠালাম আমার কিছু জিনিসপত্র আনার জন্য। তখন সে উপরে গিয়ে দেখে যে ওর কিছুই হয়নি, সে ছবি তুলছে। পরে জুয়েল ভাই এসে বলল যে আপনাদেরকে কি বললো যে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আর আমি যেয়ে দেখি আপনাদের ক্যামেরা দিয়েই সে ছবি তুলছে। যাই হোক, তারপর আমি সব কিছু ইগনোর করে আমাদের বাসায় গেলাম এবং তার পরদিন সকালবেলা সে আমাকে ফোন করে বলছে যে এখন তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন হয়ে গেছে, তুমি কি জানো তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে পছন্দ করেনি, তারা আমাকে পছন্দ করেছে ভাইয়ার জন্য, কিন্তু আমি তোমার কথাই বলেছি। মানে সে নিজেকে অনেক মানে বড় কিছু আর কি দাবি করছে। দেন আমার হাজব্যান্ড আমার কাছ থেকে ফোন নিয়ে বলল যে আপু, আমি কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে আমি অদিতিকে পেয়েছি, কিন্তু এখন যে ধরনের কথাবার্তা হচ্ছে এগুলো মেনে নেওয়া যায় না এবং আপনি আজকের পর থেকে অদিতির সাথে আর কখনো কোনো কথা বলবেন না এবং ওর সাথে কোনো যোগাযোগ রাখবেন না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো এই তো, এরপর থেকে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ। আর এটাই ছিল আমার বিয়ের ফাইনাল স্টোরি।